দেখতে দেখতে 9টা দিন কেটে গেল। আজকে জিমিনকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। জিমিনের বাবা বলল, জিমিন, আমরা নিজেদের বাড়িতে ফিরছি। জিমিন তার বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমিও বাড়িতে যেতে চাই বাবা, কিন্তু তার আগে আমাকে একবার জিওন ভিলাতে নিয়ে যাও প্লিজ। জিমিনের বাবা মাথা নেড়ে জিমিনের মা আর জিমিনকে নিয়ে জিওন ভিলার উদ্দেশ্যে রওনা দিলেন। জিওন ভিলাতে এসে জিমিন সর্বপ্রথম তার নানুর রুমে গেল। তার নানু গত 1.5 মাসের অধিক সময় ধরে শয্যাশায়ী। কথাবার্তা বলতে পারলেও চলাফেরা করতে পারে না। তের যে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে সেটাও তিনি জানেন না। আর জিমিনের যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেটাও তাকে কেউ জানায়নি। অর্থাৎ বাড়ির ভেতরে যা কিছু হচ্ছে সব কিছুই তার অজানা। জিমিন তার নানুমণির রুমে গিয়ে বলল, নানুমণি। জিমিনের ডাকে তার দাদুমণি চোখ তুলে তাকালেন আর বললেন, জিমিন তুই এতদিন কোথায় ছিলি? বলেই তার দাদুমণি কেঁদে উঠলেন। জিমিন তার পাশে বসলো, তারপর তার চোখ জোড়া মুছে দিয়ে বলল, জানোই তো বাবা ফিরে এসেছে, সেই জন্যই আমি মাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম নানুমণি। তোমাকে দেখতেই এসেছি, কিছুক্ষণ পর আবারও চলে যাব। তখনই জিমিনের নানুমণি বলল, তুই যাস না জিমিন, আমার ভালো লাগে না, কেউ আসে না আর আমার কাছে। নাত বউ আগে আসতো, কিন্তু অনেক দিন হলো সেও আসে না। তার দাদুমণি অঝরে কাঁদতে লাগলেন। এরই মাঝে জিমিনের মা এসে বলল, তুমি এরকম করো না তো মা, তোমার কি মনে হয় আমার স্বামী সংসার সব বাদ দিয়ে আমি সারা জীবন এই বাড়িতেই পড়ে থাকবো? জিমিন তার নানুমণির চোখ মুছে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আহা মা, নানুমণির সাথে এভাবে কথা বলছো কেন তুমি? জিমিনের মা তখন বলল, কেন বলছি মানে, সে তো পারলো না জেকের সাথে তোর বিয়েটা দিতে, উল্টা ওই বাচাল মেয়েটাকে পেয়ে একদম সারাদিন নাত বউ করে মুখে ফেরা তুলে ফেলতো। তাহলে এখন তোকে কেন থাকতে বলছে? থাকুক না তার নাত বউকেই নিয়ে। নানুমণি তীক্ষ্ণ চোখে জিমিনের মায়ের দিকে তাকিয়ে বলেন, আমি তোকে আগেই বলেছিলাম জেকে দাদু ভাই জিমিনকে কখনোই বিয়ে করবে না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমি সুগার জন্য জিমিনকে পছন্দ করেছিলাম, জেকের জন্য না। নানুমণির কথা শুনে জিমিন বসার থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখ জোড়া মুছে বলে, সুগাকে আমি ভাইয়ের চোখে দেখি নানুমণি, ওকে নিয়ে কখনো এসব বলবে না। তখনই জিমিনের নানুমণি রয়েস হয়ে বলেন, তুই সুগা দাদু ভাইকে যেমন ভাইয়ের চোখে দেখিস, ঠিক তেমনি জেকে দাদু ভাইও তোকে বোনের চোখেই দেখতো জিমিন। তোর ভালো এটাতেই হবে যে তুই জেকে ভুলে গিয়ে সুগা বা এমন কাউকে বিয়ে করে নে যে তোকে ভালোবাসবে। তুই সুখে থাকবি নানু ভাই, শুধু শুধু জেকের সংসারে অশান্তি করিস না, তাতে না জেকে ভালো থাকতে পারবে আর না তুই ভালো থাকতে পারবি। জিমিন মনে মনেই বলল, আমি ভালো থাকতে চাই না নানুমণি, আমি শুধু জেকের সাথেই থাকতে চাই। জিমিন দরজা পর্যন্ত এসে পেছনে ঘুরে বলল, আমি যাচ্ছি নানুমণি, ভালো থেকো। কথাটা বলেই জিমিন বেরিয়ে যায়। তবে ড্রয়িং রুমে আসতেই সে দোতলার দিকে তাকালো। ধীর পায়ে সিঁড়ি ডিঙে হল রুম পেরিয়ে জেকের রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নক করতেই নার্স এসে দরজা খুলে দিল। তে আর নার্স ফোনে একটা মুভি দেখছিল। জাঙ্কুক কিছুক্ষণ আগেই বাইরে গেছে। পুরুষ মানুষ কতক্ষণই বা বদ্ধ রুমে থাকতে পারে, তবুও জাঙ্কুক বলতে গেলে পুরো দিনই তের সাথে রুমেই থাকে। জিমিনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তে চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকায়। হাঁটার ক্ষমতা থাকলে সে এতক্ষণে উঠে গিয়ে জিমিনের গালে 2 ঘা লাগিয়ে দিতে দ্বিধাবোধও করতো না। তে তখন বলল, তুমি এখানে কি করছো? কেন এসেছো? চলে যাও বলছি। জিমিন কোনো প্রকার প্রতিউত্তর না করে দ্রুত পায়ে তের সামনে এসে বসলো। তাকে নিজের এত কাছে আসতে দেখে তে হাত দিয়ে পেট আড়াল করতে লাগলো। নার্সের দিকে তাকিয়ে বলল, আপু, আপনার স্যারকে কল করুন। নার্স মাথা নেড়ে কল করলো। জিমিন বেশ কিছুক্ষণ তের স্ফীত পেটের দিকে তাকিয়ে রইল। তের পেট ভালোই দেখা যাচ্ছে, যে কেউ দেখেই বলে দিতে পারবে যে তে প্রেগনেন্ট। জিমিনের চাহনি দেখে না চাইতেও তের শরীর শিরশির করে উঠল। তে ভয় পাচ্ছে। তেকে এভাবে ভয় পেতে দেখে জিমিন একটা ছোট্ট শ্বাস ফেলল। তে কিছু বুঝে ওঠার আগে জিমিন তার বাম পা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। ঘটনার আকস্মিকতায় তে মারাত্মকভাবে ভড়কে গেল। জিমিন তখন কান্না করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি তোমার কাছে।
এরই মাঝে জাংকুক হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। জাংকুককে আসতে দেখে জিমিন তের পা ছেড়ে দিয়ে জাংকুকের পা জড়িয়ে ধরতেই যাবে, কিন্তু তার আগে জাংকুক সরে দাঁড়ায়। জিমিনকে দেখে রেগে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, এত কিছুর পরেও তুই আমার রুমে এসেছিস, তোকে এত সাহস কে দিয়েছে? জিমিন ফ্লোরে হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও জেকে ভাইয়া, আমি যা কিছু করেছি ভুল করেছি, আমি আর কখনো তোমাদের সামনেও আসবো না। জিমিনের মুখ থেকে ভাইয়া ডাক শুনে জাংকুক সরু চোখে তাকায় আর বলে, নাটক করছিস? আর ভাইয়া বলে কাকে ডাকছিস? তোর মতো নোংরা আর ফালতু মেয়ে আমার বোন হতে পারে না। তোকে 5 মিনিট টাইম দিলাম, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে আই সোয়ার আমি তোকে মেরেই ফেলবো। জিমিন কিছু বলতে চাইলেও জাংকুক তার চুল টেনে ধরে আর বলে, তোকে এবারের মতো কেন ছেড়ে দিচ্ছি জানিস? আল্লাহ তোকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছেন, আর আমি সেই সুযোগটা কেড়ে নিতে চাই না। তবে আজকের পর আমার বা আমার ওয়াইফের ধারের কাছেও এলে কিংবা আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইলে তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোর কাছে শুধুমাত্র 3 মিনিট সময় আছে। জাংকুক জিমিনকে দরজার দিকে ধাক্কা দিয়ে বলল, গেট লস্ট। জিমিন দরজার কাছে এসে নিজেকে সামলে বাইরের দিকে তাকিয়ে দেখলো বাড়ির সবাই সেখানেই দাঁড়িয়ে আছে। জিমিন মাথা নিচু করে চোখ জোড়া মুছে নিল, তারপর কোনো দিকে না তাকেই এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। অন্ধকার আচ্ছন্ন রুমটা যেন একটা নিস্তব্ধ পুরী। ঘড়ির টুংটাং শব্দ জানান দিচ্ছে এখন মাঝরাত। তে একদম সোজা হয়ে ঘুমিয়ে আছে, পাশেই জাংকুক তের ঘাড়ে মুখ গুজে নাক ডেকে ঘুমাচ্ছে। প্রথম প্রথম অসুবিধা হলেও জাংকুকের এই বদ অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে তে। জাংকুক তের ডান পাশে শুয়েছে, পেশিবহুল ডান হাতটা দিয়ে আলতো করে তের কোমর পেঁচিয়ে রেখেছে। বলতে গেলে জাংকুক একদম আয়েশ করে ঘুমাচ্ছে। এরই মাঝেতে ঘুমের মাঝে হাঁসফাঁস করতে লাগলো। তের খুব কাছে থাকার মৃদু গঙ্গানির শব্দে জাংকুকের ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে তেকে ডাকতে লাগলো, তে, এই তে। জাংকুক তের গালে হাত ছুঁয়ে দেখলো এসির মাঝেও তে প্রচণ্ড ঘামছে। জাংকুকের চোখে দিশেহারা আতঙ্ক। এক হাত দিয়ে তের চুলের ভাঁজে আলতো হাত বুলিয়ে দিতে দিতে সে বারবার ডাকতে লাগলো, হানিবি শোনো, চোখ খোলো। ইদানিং প্রায় প্রতি রাতেই এমন হয়। তে ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠে, শ্বাস দ্রুত হয়ে যায়, মনে হয় কোনো দুঃস্বপ্নের গভীরে আটকে গেছে। কিন্তু ভোর হলেই সব যেন মিলিয়ে যায়। কি দেখেছিল, কি দেখে ভয় পেয়েছিল সেটা আর মনে থাকে না তার। কিছুক্ষণ পর অস্পষ্ট স্বরে কি যেন বলতে বলতে তে হঠাৎই জাংকুকের শার্ট শক্ত করে খামচে ধরল। তার আঙ্গুলের কাঁপুনি, শ্বাসের অনিয়ম সবই যেন বলে দিচ্ছে সেই অদৃশ্য দুঃস্বপ্ন আবারও তেকে গ্রাস করছে। জাংকুক এবার এক নাগারে তেকে ডাকতে লাগলো। এক পর্যায়ে তের চোখ হালকা কাঁপলো আর ধীরে ধীরে সে জেগে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে রইল তে, যেন এখনো সে ঘুমের ভেতরেই আছে। সেই অবস্থাতে মৃদু স্বরে বলতে লাগলো, আমার জন্য একটা কাজ করতে পারবেন? জাংকুক তের ঠোঁটের কাছে কানে গিয়ে দিল আর বলল, বলো। তে গভীর শ্বাস টেনে বলল, আমি তো নামাজ আদায় করতে পারবো না, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার ছেলে আর আমার বাবা মায়ের জন্য দোয়া করুন না প্লিজ। কয়েক মুহূর্তের জন্য জাংকুক স্থির চোখে তের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে মাথা নেড়ে বলল, আমি অবশ্যই করব। জাংকুকের কণ্ঠে দৃঢ়তা যেন তের ভেতরের সব ভয় সাময়িকভাবে ধুয়ে দিল। তার ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্তি মিশ্রিত হাসি ফুটে উঠল। জাংকুক বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে তেকে ভালো করে শুয়ে দিয়ে উজু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। এই রাতে তের কথা মতো জাংকুক নামাজ আদায় করে সকলের জন্য দোয়া করল। সময় প্রবাহমান। সময়ের বটবৃক্ষ থেকে ইতিমধ্যে 45টা দিনের পাতা ঝরে গেছে। আজকের সকালটা আলতো রোদে ভরা। জানালার কাছ দিয়ে ঢোকা সূক্ষ্ম আলোয় জাংকুকের কক্ষ ঝলমল করছে। তের হাত পা দীর্ঘ 2 মাস প্লাস্টার দ্বারা ঢাকা থাকার পরে অবশেষে মুক্তির অপেক্ষায়। জাংকুক তের পাশেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক ধরনের উদ্বেগ। তের হাত পায়ের প্লাস্টার খোলা হবে আজকে, সেই সুবাদেই যে হোপ জীবন ভিলাতে এসেছে। গত 1.5 মাস বেশ নির্বিঘ্নে কেটেছে। জিমিন আর জিমিনের মা
বাড়িতে না থাকায় বাড়ির পরিবেশ পুরোপুরি শান্ত। যদিও জিমিন চলে যাওয়ার পরেও জাঙ্কুক কাজকর্ম বাদ দিয়ে পুরোটা সময় তের পাশেই ছিল। এই 1.5-2 মাস জাঙ্কুক তের এতটা খেয়াল রেখেছে যে তে বর্তমানে জাঙ্কুককে চোখে চোখে হারায়। সে এক পলক চোখের আড়াল হলেই যেন তের গলা শুকিয়ে আসে, শ্বাস নিতেও কষ্ট হয়। জিহুপ তখন তেকে বলল, ভাবি আজকে তোমার প্লাস্টারগুলো খোলা হবে, নিশ্চয়ই খুব নার্ভাস লাগছে। জিহুপের কথা শুনে তে তার দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো, হ্যাঁ একটু, কিন্তু অনেকদিন পর মুক্তি পাবো ভেবেই আনন্দ লাগছে। নার্স এগিয়ে এসে মেশিনটা সাবধানে প্লাস্টারের উপর ধরলো, আলতো করে ছেদ করতে শুরু করলো। প্লাস্টার ভাঙার শব্দে তে প্রথমে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। বেশ কয়েক মিনিটের চেষ্টায় নার্সদের হাত পায়ের প্লাস্টার পুরোপুরি খুলে ফেলতে সক্ষম হলো। তে নিজের হাত পায়ের দিকে তাকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতদিনের প্লাস্টারের নিচে চাপা পড়ে থাকা ত্বকে ভাঁজ পড়ে গেছে আর ফ্যাকাশেও হয়ে গেছে, কিন্তু সেসবের মাঝেও তের ভীষণ হালকা হালকা লাগছে। তে আনমনে বিড়বিড় করে উঠল, আমি হাঁটতে পারবো। জাঙ্কুক তের কাঁধে হাত রেখে বলল, তোমার হাত পায়ের ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন চাইলেই তুমি হাঁটতে পারবে, কিন্তু পায়ের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না। তার কথার মাঝে রোজ জেহুপের জন্য চা নাস্তা নিয়ে এলো। জেহুপ রোজকে এসব নিয়ে আসতে দেখে জাঙ্কুক বলল, তুই আবার এত কাজের কবে থেকে হলি? রোজ মৃদু হেসে বলল, ভাবিকে দেখতে এমনিতেই আসতাম, ভাবলাম এগুলোও নিয়ে আসি। ভার্সিটি বন্ধ আজকে? রোজ মনে মনে ভারী বিরক্ত হলো। সে জেহুপের দিকে চা এগিয়ে দিয়ে বলল, আজকে থেকে সুগা ভাইয়াদের পরীক্ষা, সেই জন্যই বন্ধ দিয়েছে। কথাটা শুনে জাঙ্কুক চমকে তাকালো আর বলল, সুগার পরীক্ষা? কই, ও তো আমাকে কিছুই বললো না। ও পরীক্ষার মধ্যে একা হাতে অফিস সামলাবে কিভাবে? রোজ একটা শ্বাস ফেলে বলল, তোকে বললেও কি হতো ভাইয়া, তুই কি ভাবিকে রেখে যেতে পারবি? পারবি না তো, সেই জন্যই হয়তো সুগা ভাইয়া শুধু শুধু তোকে টেনশন দিতে চায়নি। তাদের কথার মাঝে তে জাঙ্কুকের শার্টের কোনা ধরে টানতে লাগলো। সে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চায়। জাঙ্কুক বিরক্ত হয়ে তের দিকে তাকাতেই তে শার্ট ছেড়ে দেয়। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে আলতো হাতে তের বাম বাহু ধরে তাকে উঠাতে লাগলো। ফ্লোরে পা রাখতেই তের সারা শরীর ঝংকার তুলো, কিন্তু পরক্ষণেই জাঙ্কুকের সহানুভূতিশীল তদারকি আর নার্সের সহায়তায় তের পা আবার স্বাভাবিকভাবে ভার বহন করতে পারছে। যদিও এই প্রথম তের মনে হচ্ছে তার পেটের ওজন বেড়ে গেছে, মূলত এই বাড়তি ওজন সামলাতে গিয়েই সে হিমশিম খাচ্ছে। তে সাথে সাথেই ডান হাতটা দিয়ে বাড়ন্ত পেট আগলে ধরলো। তেকে এই অবস্থায় দেখে জাঙ্কুক যেন চোখেই সরাতে পারছে না। তেও যেন এই কয়েকদিনেই বেশ বড় হয়ে গেছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না ঠিকঠাকই আছে, তবুও তে ওড়নাটা টেনে পেট ঢাকার বৃথ চেষ্টা করতে লাগলো। একদিকে জেহুপ আর রোজ গল্প করছে, আরেকদিকে তে আর জাঙ্কুক যেন অন্য দুনিয়ায় বিচরণ করছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে আর তের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। তাদের এই অবস্থা দেখে নার্স খুব খুব করে কেসে উঠল। মুহূর্তেই জাঙ্কুকের হুঁশ এলো। সে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। জাঙ্কুক তের হাতটা ছেড়ে দিয়ে বলল, দেখো একা হাঁটতে অসুবিধা হচ্ছে কিনা। তে প্রথমে কিছুটা টালমাটাল হয়ে গেলেও খুব একটা সমস্যা হলো না। তের চোখে মুখে খুশির জোয়ার, তার ইচ্ছে করছে পুরো বাড়ি হেঁটে বেড়াতে। জেহুপ আরও কিছুক্ষণ গল্পগুজব করে নিজের কাজে চলে গেল। বিকালের সময় নার্স কতগুলো ফল কেটে তের সামনে ধরতেই তে ফিসফিসিয়ে বলল, আপু আমি এগুলো খাবো না, আমি আচার খাবো। নার্স একটা ঢোক গিলে পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক ব্যালকনিতে গিয়ে ফোনে কথা বলছে। নার্স একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, এখন না, তোমাকে লুকিয়ে আচার সাপ্লাইয়ের ব্যাপারটা স্যার জানতে পারলে আমাকে কাজ থেকে বের করে দেবে। তে ঠোঁট ফুলিয়ে বলল, রোজ আপু একদম ঠিক বলে, উনি একটা লাট সাহেব, সবসময় আমি যা করতে চাইবো সেটাতে এসে নাক গলাবে। তে কথা বলাতে এতটাই ব্যস্ত ছিল যে জাঙ্কুক যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সেটাতে বুঝতেও পারলো না। নার্স চোখ দিয়ে ইশারা করলেও তে খেয়াল করলো না। জাঙ্কুক তখন নার্সকে বলল, আপনি যান এখন। জাঙ্কুকের ঠান্ডা কণ্ঠ শুনে তে ঘাড় ঘুরে পেছনে তাকাতেই দেখলো জাঙ্কুক এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে আর এক হাতে ফোন স্ক্রল করছে।
নার্স উঠে যেতে নিলেই তে তার ওড়না টেনে ধরে। জাঙ্কুক বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে আবারও বলে, কয়বার বলতে হবে? নার্স তের থেকে নিজের ওড়না ছাড়িয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করল। তেও তার পিছু পিছু উঠে চলে যেতে নিলেই জাঙ্কুক তার হাতের কবজি টেনে ধরল। তে তার দিকে তাকিয়ে বলে উঠল, আমি দাদুমণির কাছে যাব, কতদিন হলো তাকে দেখি না। তে কথাটা শেষ করার সাথে সাথেই জাঙ্কুক তাকে টেনে খাটের উপর বসিয়ে নিজে ফ্লোরে হাঁটু মুড়ে বসে বলল, ফ্রুটসগুলো খেয়ে তারপর যাও। তে চোখ মুখ কুঁচকে ফেললো আর বলল, এখন না প্লিজ, কিছুক্ষণ আগেই তো লাঞ্চ করেছি। না খেলে যেতে দিচ্ছি না কিন্তু। বাধ্য হয়ে তে ফলগুলো খেতে লাগলো। এরই মাঝে জাঙ্কুক বলে উঠল, আচ্ছা আমি কি সত্যি তোমার কাজে সবসময় নাক গলাই? কথাটা শুনে তের গলায় ফলের টুকরো আটকে গেল। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের দিকে পানি এগিয়ে দিল। তে পানিটুকু খেয়ে মুখ মুছে নিল। তে তখন বলল, ভাবছি এখন তো আমি হাঁটাচলা করতে পারবো, তাই না? জাঙ্কুক তখন বলল, এখন তুমি খুব স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারবে। আমার বোধ হয় এবার অফিস আর হসপিটালের কাজকর্মে নাক গলানো উচিত, তাই না হানিবি? জাঙ্কুক অদ্ভুত চোখে তের দিকে তাকাতে এতে একটা ঢোক গেল আর বলল, আপনার ইচ্ছা, আমি কি বলবো? জাঙ্কুক হয়তো এই কথায় রাগ করলো। সে উঠে যেতে নিলেই তে বলে উঠে, কোথায় যাচ্ছেন? অফিসে যাব। তের এবার খারাপ লাগতে শুরু করলো। জাঙ্কুকের সঙ্গ তার অভ্যাসে পরিণত হয়েছে। তে তখন বলল, এখনই যাবেন? এখনই যাব। তে উঠে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু জাঙ্কুক তার দিকে ফিরেও তাকালো না। জাঙ্কুক কাভার্ডের দিকে যেতে নিলে তেও তার পিছু পিছু গেল। জাঙ্কুককে রেডি হতে দেখে এবার তে বলেই ফেললো, যাবেন না প্লিজ। তের কথায় জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবুও তের দিকে না তাকিয়ে বলল, কেন? আমার ভালো লাগবে না আপনাকে ছাড়া। নার্স আছে, তাছাড়া তুমি তো দাদুমণির কাছে যেতে নিচ্ছিলে, যাও সেখানে। তের এবার ভীষণ কান্না পেল। লোকটা বুঝেও না বোঝার ভান করছে নাকি। তে নাক টেনে বলল, আপনি যাবেন না প্লিজ। কিন্তু কেন? তে মিনমিনিয়ে বলে উঠল, আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তের কথাটা শুনে জাঙ্কুক থমকে গেল। ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকাতেই তার চোখ জোড়া আবারও তের পেটের উপর গিয়ে আটকে গেল। নার্ভাসনেসের ঠেলায় তে হাত কচলাচ্ছে, চোখ দুটো ফ্লোরে নিবদ্ধ। জাঙ্কুকের থেকে প্রতিউত্তর না পেয়ে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চাহনি লক্ষ্য করতেই তে খানিকটা আনকমফোর্টেবল ফিল করতে লাগলো। জাঙ্কুক কেন তার পেটের দিকে এভাবে তাকিয়ে আছে সেটাই তে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, তুমি বেবির নড়াচড়া অনুভব করো তে? জাঙ্কুকের কথায় তে বোকা চোখে তার দিকে তাকালো। পরক্ষণেই না বোধক মাথা নেড়ে বলল, অনেকদিন আগে একবার করেছিলাম। তোমার তো 28 সপ্তাহ চলে, তাই না? তে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, 6.5 মাস। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, তো 28 সপ্তাহ 6.5 মাস কি এক সমান নয়? তে ভ্রুকুচকে তাকালো। জাঙ্কুক ঠিকই বলেছে, আই থিঙ্ক আমাদের একবার হসপিটালে যেতে হবে। কেন হসপিটালে যাব কেন? তুমি বেবির নড়াচড়া অনুভব করছো না? তোমার কি মনে হয় 28 সপ্তাহ এটা স্বাভাবিক ব্যাপার? তে কথাটা বুঝতে পারলো না আর বলল, স্বাভাবিক ব্যাপার নয় মানে? জাঙ্কুক হয়তো তেকে কিছু বলতে চাইলো, কিন্তু তের চেহারাটা দেখে সে আর বলে উঠতে পারলো না। সে জানে এই কথাটা তেকে বললে তে অনেক চিন্তায় পড়ে যাবে। জাঙ্কুক তখন বলল, কিছু না, রেডি হয়ে নাও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 6টা। তেকে নিয়ে জাঙ্কুক হসপিটালে এসে পৌঁছেছে। তারা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তে বলে উঠে, একটা বিষয় জানানোর ছিল। বলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু তে কথাটা বলে উঠতেই পারছে না। জাঙ্কুক ফোন চাপছিল। সে এবার ফোনটা পকেটে রেখে তের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তে তার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। জাঙ্কুক পিছিয়ে এসে দেখলো তে ফ্লোরের দিকে তাকে হাত কচলাচ্ছে। জাঙ্কুক একটা শ্বাস ফেললো আর বলল, এরকম করছো কেন? যা বলতে চাইছো বলে ফেলো। তে জাঙ্কুকের শার্টের বাটনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আমার সব জামা কাপড় টাইট হয়ে গেছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে নিজের উপরই খানিকটা বিরক্ত হলো। তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল। জাঙ্কুক তখন বলল, এখান থেকে বেরিয়ে আমরা শপিং করতে যাব। তে মাথা নিচু রেখেই ডান দিকে ঘাড় কাত করলো। তের এই ব্যাপারগুলো জাঙ্কুকের কাছে অনেক কিউট লাগে। ইচ্ছা করে আদরে ভঙ্গিতে গাল টেনে দিতে। জাঙ্কুক এবার তের হাত ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে যেতে আবারও বলে ওঠে, আল্ট্রাসোনোগ্রাম কে করবে?
চিন্তা করো না, একজন ফিমেল রেডিওলজিস্ট করবে। তে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কু কিছু বুঝে ওঠার আগে তে বলে উঠলো, আমি চাই আজকের আল্ট্রাসোনোগ্রামটা আপনি করুন। জাঙ্কুকে চোখ জোড়া বিস্ময় বড় বড় হয়ে গেল। তে নিজে থেকে তাকে আল্ট্রাসাউন্ড করতে বলছে। জাঙ্কুক তখন বলল, আর ইউ শিওর? তে হ্যাঁ বোধক মাথা নাড়ল। ফলস্বরূপ জাঙ্কুকে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। জাঙ্কুক পুনরায় তের হাত ধরে সোনোগ্রাফির রুমে নিয়ে গেল। তেকে বেডে বসিয়ে দিয়ে জাঙ্কুক স্ক্রিটের সামনে বসলো। তে একটা শ্বাস ফেলে বিনা বাক্যে বোরকাটা বুক পর্যন্ত তুলল। তারপর কাঁপা কাঁপা হাতে টপস সরাতে ফর্সা পেট উন্মুক্ত হয়ে গেল। জাঙ্কুক প্রোবটা হাতে নিয়ে তের দিকে তাকাতেই দেখলো তে চোখ মুখ কিছু বন্ধ করে রেখেছে। জাঙ্কুক তের দিকে খানিকটা ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার অস্বস্তি লাগলে আমি চলে যাচ্ছি। তে ফট করে চোখ খুলে না বোধক মাথা নাড়ে। জাঙ্কুক মৃদু হেসে তের পেটের দিকে তাকালো। তারপর একটা শুষ্ক ঢোক গিলে প্রোবটা নামিয়ে রেখে জেলের বোতল খুললো আর তেকে বলল, জেলটা একটু ঠান্ডা লাগবে। বলেই পেটের উপর পাতলা করে জেল মাখিয়ে দিয়ে প্রোবটাতেও জেল মাখিয়ে নিল। রুমের লাইটের আলো ডিম করে দিয়ে স্ক্রিনের আলোটা বাড়িয়ে দিল। প্রোব ছোঁয়াতেই স্ক্রিনে দানা দানা ছায়া পরিষ্কার হয়ে গোল মাথার আউটলাইন দেখা দিল। জাঙ্কুক গলার স্বর নামিয়ে তের দিকে তাকায় আর বলে, স্ক্রিনে দেখো, এটা মাথা, এই যে সরু সরু দাগ দেখছো, এটা মেরুদণ্ড। জাঙ্কুক প্রোবটা অন্যদিকে ঘোরাতেই স্পন্দন ধরা পড়লো। জাঙ্কুক ডপলার চালু করতে ঘরটা টুং টুং শব্দে ভরে উঠল। জাঙ্কুক এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এটা ওর হার্টবিট রেটটা প্রায় 140-এর আশেপাশে, যার মানে বাচ্চার হার্টবিট নর্মাল আছে। তেম অন্যমনস্ক স্ক্রিনের দিকে তাকিয়ে রইল আর বলল, আচ্ছা ও নড়ছে না কেন? তের কণ্ঠস্বর আটকে আসছে, চোখের কোণেও পানি জমেছে। জাঙ্কুক প্রোবটা একটু উপরে টেনে নিয়ে ডানে বামে ঘুরিয়ে নিল। স্ক্রিনে শিশুটির হাত হালকা ভাঁজ হয়ে খুলে গেল। পায়ের দিক থেকেও ক্ষীণ নড়াচড়া পরিলক্ষিত হলো। জাঙ্কুক স্ক্রিনে আঙ্গুল রেখে বলল, মুভমেন্ট আছে, এই দেখো এখনই হাত পা নাড়ালো। তে মুখটা ছোট করে বলল, কই, আমি তো কিছুই অনুভব করিনি। জাঙ্কুক তখন তেকে বাচ্চা না নড়াচড়া করার কারণটা ভালো করে বুঝিয়ে দিল, কিন্তু তে এত বৈজ্ঞানিক ভাষা কিছুই বুঝলো না। তে এত কিছু না বুঝলেও নিঃশব্দে মাথা নেড়ে সায় জানালো। তার কপালে টান টান ভাবটা একটু নরম হয়েছে। জাঙ্কুক কতগুলো টিস্যু দিয়ে জেল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি হয়তো সবসময় নড়াচড়া টের পাবে না, বিশেষ করে বসা অবস্থায় বা হাঁটাচলা করলে, তবে রাতে পাশ ফিরে শুয়ে শান্ত হয়ে থাকলে টের পাওয়ার চান্স আছে। তে তখন জাঙ্কুককে বলল, থ্যাংক ইউ আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তের মিনমিনিয়ে বলা কথাটা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিচ্ছ কেন? শোনো, তোমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আমি কিছুই করিনি। অন্য কেউ এসে সারাদিন ধন্যবাদ দিলেও আমি কোনো প্রেগনেন্ট মহিলার আল্ট্রাসাউন্ড করতাম না। তে টপস আর বোরকা ঠিকঠাক করে উঠে বসলো আর বলল, এভাবে বলছেন কেন? আগের বার করতে চেয়েছিলেন বলেই তো আমি এবার আপনাকেই করতে বললাম। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, তুমি ভাবতেও পারছো না যে তুমি যখন বললে বেবির নড়াচড়া ফিল করতে পারো না, তখন আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাও তুমি যে আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলে, সেই জন্য তুমি অবশ্যই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করতে। নিজের চোখে না দেখলে আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারতাম না। তে অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, বেবির নড়াচড়া অনুভব না করাটা যে চিন্তার বিষয়, সেটা আপনি তখন কেন বললেন না? বললে কি হতো, তুমি তো বেবিটাকে প্রেশারে রাখো, সেই জন্যই বেবিটা এত কম অ্যাক্টিভ। আমি যদি তখন বলে দিতাম তাহলে তুমি আরও চিন্তা করতে, আর তোমার সব প্রেশারগুলো গিয়ে পড়তো বেবিটার ওপর। তে মুখটা কাচুমাচু করে ফেললো। রাতের আধারে প্রকৃতি নিমজ্জিত হয়েছে, তবুও কৃত্রিম আলোয় শপিং মলটা ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝার উপায় নেই। জাঙ্কুক থেকে নিয়ে একটা দোকানে এসে বলল, তোমার যা যা লাগে নিয়ে নাওতে। তে পুরো দোকানে একবার চোখ বুলালো। দোকানের সিলিংয়ে লাগানো হরেক রকম লাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে মুনের বিয়ে উপলক্ষে একবার বাবা মায়ের সাথেই শপিং মলে এসেছিল। ভাবতেই তার চোখ জোড়া চিকচিক করে উঠল। জাঙ্কুক সেটা লক্ষ্য করে সাবধানতার সাথে বলল, বেশি সময় নেই তে, তাড়াতাড়ি করো। তে আড়ালে চোখ জোড়া মুছে শান্ত কণ্ঠে বলল, কিছু টপস আর স্কার্ট দেখান, ফ্রি সাইজের। দোকানে এবার তের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার জন্য কেমন স্টাইলের জামা কাপড় পারফেক্ট হবে।
এই অবস্থায় ঢিলেঢালা পোশাকই পরিধান করা উচিত। সেই হিসেবেই দোকানদার বেশ অনেকগুলো জামা কাপড়ের কালেকশন বের করে দিল। এত এত কালেকশন দেখে তে বিড়ম্বনায় পড়ে গেল। নিজে থেকে কোনো কিছু কেনার অভ্যাস তার নেই। এই পর্যায়ে এসে মায়ের জন্য মনটা খুব পুড়ছে। মা বরাবরই তার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন। লোকে বলে কেউ মারা গেলে তার জন্য কোনো কিছুই নাকি থেমে থাকে না, কিন্তু তের মতো অনাথ ছেলেমেয়েরা বোঝে মা বাবা ছাড়া জীবন কতটা কষ্টের, কতটা অন্ধকারে আচ্ছন্ন। তের যেই সময় মাকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময় তার মা বাবা দুজনেই তাকে ছেড়ে চলে গেছেন। তে ঠোঁট চেপে কান্নাগুলো গিলে ফেলতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। জাঙ্কুক কী করবে বুঝে উঠতে পারলো না। দোকানদার আর জাঙ্কুক দুজনেই তের কান্না দেখে হচকচিয়ে গেলেন। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তেকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আহা কাঁদছো কেন, কি হয়েছে আমাকে বলো। তে মাথা নিচু করে বলল, মা মা বাবার কথা মনে পড়ছে। মা বাবাই সবসময় আমার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন, আমি কখনো নিজে পছন্দ করতে পারিনি। প্লিজ কান্না করো না তে। তে ফুপিয়ে উঠতেই জাঙ্কুক বলে ওঠে, আমি তোমার জন্য পছন্দ করে দিচ্ছি। জাঙ্কুক তের চোখ জোড়া মুছে দিয়ে কাপড় সিলেক্ট করতে লাগলো। প্রায় 35 সেটের মতো ড্রেস সিলেক্ট করে সে থামলো। জাঙ্কুকের কাণ্ড দেখে তে কান্না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর বলছে, আপনি এতগুলো কেন সিলেক্ট করলেন, একেবারে কেউ এতগুলো কাপড় কেনে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলো, কমাতে পারবো না, সিলেক্টকৃত সবগুলোই পছন্দ হয়েছে, তবে তুমি চাইলে আরও সিলেক্ট করতে পারি, করব। তে না বোধক মাথা নাড়ল। সবগুলো কাপড় প্যাক করে বিল মিটিয়ে তারা বের হয়ে গেল। কিছু দূর আসতে তে একটা দোকানের সামনে এসে থেমে যায়। জাঙ্কুক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আর বলে, কি হলো, আর কিছু লাগবে। তে মাথা নেড়ে আঙ্গুল দিয়ে একটা দোকানের দিকে ইশারা করতেই জাঙ্কুক থমকে গেল। ওটা তো বেবিস কর্নার। তে বাম হাতটা পেটের উপর রেখে নিচের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, পরের বার থেকে কিছু লাগলে ফ্লোরের দিকে নয়, আমার দিকে তাকাবে, কারণ ফ্লোরের দিকে তাকালে আমার হিংসা হয়, মনে হয় তুমি আমার হক নষ্ট করছো। জাঙ্কুকের সোজাসাপটা কথা শুনে তের গাল জোড়ায় রক্তিম আবার ফুটে উঠল। জাঙ্কুকের দুহাত শপিং ব্যাগে ভর্তি। সে নিজের বাম বাহু তের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্রয়োজন ছাড়া তো ভালোই আমার শার্ট ধরে টানাটানি করতে পারো, এখন যখন দেখছো হাত ভরা থাকায় তোমার হাত ধরতে পারছি না, তখন নিজে থেকেও তো হাতটা ধরতে পারো নাকি। তে হকচকিয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ইশারায় নিজের বাহু ধরতে বলল। তে একটা ঢোক গিলে আলতো হাতে জাঙ্কুকের বাহু আঁকড়ে ধরলো। জাঙ্কুক এবার তেকে নিয়ে বেবিস কর্নারে এলো ঠিকই, কিন্তু তের মনোভাব বুঝে উঠতে পারলো না। চারদিকে সাজিয়ে রাখা বাচ্চাদের জিনিসপত্র দেখে তের চোখ দুটো জল জল করে উঠলো। তার ইচ্ছা করছে এখানে থাকা সব কিছু কিনে নিয়ে যেতে, কত কিউট সব কিছু। তে ছেলে বাবুদের কর্নারে এসে জামা কাপড় দেখতে লাগলো। সেখান থেকে কয়েকটা জামা কাপড় আর একজোড়া জুতা তার খুব পছন্দ হলো। সেই সাথে সে বেশ কিছু খেলনাও পছন্দ করলো। জাঙ্কুক মনে মনে বলল, এখন তো দিব্যি সিলেক্ট করতে পারছে, তখন নিজের জন্য তো কিছুই সিলেক্ট করতে পারছিল না, ঢং যত সব। শপিং বেশি হয়ে যাওয়াতে জাঙ্কুক একটা ট্রলি এনে সবগুলো শপিং ব্যাগ সেটার মধ্যে নিল, কিন্তু তের এখনও শপিং করা হয়নি। এই সুযোগে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় A to Z সব কিছুই সে কিনে নিচ্ছে। জাঙ্কুক হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 10টা 6 বাজে। শপিং শেষে তে ক্লান্ত হয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক ঘাড় চুলকাতে চুলকাতে বলে, শেষ শপিং। তে মিষ্টি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক তখন বলে, ওকে চলো তাহলে। জাঙ্কুক স্লিপ নিয়ে বিল মিটিয়ে দোকান থেকে বের হতেই তে পেছন থেকে বলে ওঠে, এই যা, আমার আর বাচ্চার জন্য কত কিছু কিনলাম, কিন্তু আপনার জন্য তো কিছুই কিনলাম না। জাঙ্কুক এবার কিছুটা বিরক্ত হলো আর বলো, তে আমার কিছুই লাগবে না, তোমাদের জন্য শপিং করতেই তো এসেছিলাম, প্লিজ চলো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। তে বুঝতে পারলো জাঙ্কুক এতক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই সে কথা না বাড়িয়ে জাঙ্কুকের পিছু পিছু হাঁটতে লাগলো। জাঙ্কুক শপিং ব্যাগগুলো সব গাড়ির ব্যাক সিটে রেখে দরজার বাইরে থেকে লক করে দিল। তারপর তের উদ্দেশ্যে বলল, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নেই। জাঙ্কুক তেকে নিয়ে ডিনার করার জন্য রেস্টুরেন্টে এলো। খাওয়ার এক পর্যায়ে তে বলে উঠল, আমাদেরকে এত কিছু কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাঙ্কুক কয়েক সেকেন্ড তের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ধন্যবাদ জানিয়ে ধন্য করেছো আমাকে, এখন এই ধন্যবাদ ধুয়ে ধুয়ে পানি খাবো আমি। তে কথাটা পুরোপুরি শুনতে পায়নি, সে ভ্রুকুচকে বলল, কিছু কি বললেন। জাঙ্কুক মেকি হেসে বলতে লাগলো, বলেছি ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করেছেন, এবার চুপচাপ খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন মাই লর্ড। জাঙ্কুকের কথা বলার ধরন দেখে তের মুখ চেপে হাসি উঠল।
জাঙ্কুক একটা শ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুইজনই। বাড়িতে এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করে নিল। তারপর আলমারি খুলে এক সাইড খালি করে সেখানে বাচ্চার জন্য আনা সব কাপড় চোপড় গুছিয়ে রাখতে লাগলো। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখলো বাচ্চার জন্য আনা দোলনাটা রুমের এক কোণায় গুছিয়ে রাখছে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বেডের উপর বসলো। সব কিছু গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। জাঙ্কুক অনেক দিন পর থেকে নিজের চুল নিজেকে আঁচড়াতে দেখছে। জাঙ্কুক উঠে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। সারা শরীর শিরশির করে উঠলো। জাঙ্কুক গলা থেকে অন্যটা সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। তখন বলল, কি কি করছেন? জাঙ্কুক নিজের দিকে ঘুরে কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর করছি। কিন্তু বউকে এটা বুঝতে পারছে না। ঠোঁট কামড়ে স্কার্টের একপাশ খামচে ধরলো। জাঙ্কুক থুতনি উঁচু করে বলল, বউকে স্বামীকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটাও জানে না। লজ্জাবতী গাছের পাতার ন্যায় নুয়ে গেল। জাঙ্কুক মুখটা দু হাতের আশ্রয় নিয়ে ফিসফিসিয়ে বলল, বউকে সব কিছু শিখে পড়ে নিতে হবে দেখছি। জাঙ্কুক চুমু খেতে গেলে মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুকও হালনা ছেড়ে গলায় মুখ ডুবে আলতো চুমু খেতে লাগলো। দিশেহারা হয়ে জাঙ্কুকের পিঠের শার্ট খামচে ধরলো। ফলস্বরূপ জাঙ্কুক চুলের মাঝে আঙ্গুল গলিয়ে দিয়ে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। জাঙ্কুকের উদ্দেশ্য বুঝতে পেরে নিজের ঠোঁট জোড়া মুখের ভেতর লুকিয়ে নিল। এতে করে জাঙ্কুক হাঁসফাঁস করে উঠলো। কয়েকটা শুষ্ক ঢোক গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলো, কিন্তু পারল না। ক্রমশই তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে জাঙ্কুক না পেরে গাল জোড়া চেপে ধরলো। ব্যথায় কুকড়িয়ে উঠলেই জাঙ্কুক ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। জাঙ্কুকের কপালে বিরক্তির ভাঁজ পড়েছে। সে আক্রোশ মেটাতে ঠোঁট কামড়াতে লাগলো। ছটপট করে জাঙ্কুককে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারল না। উল্টো ক্ষিপ্ত জাঙ্কুক আরো বেশি হিংস্র হয়ে উঠল। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক ইচ্ছে মতো ঠোঁট জোড়াতে কিস করে তারপর তার ঠোঁট জোড়া ছেড়ে দিল। নিজের ঠোঁট জোড়া যেন অনুভবই করতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট জোড়াকে শরীর থেকে আলাদা করে ফেলেছে। জাঙ্কুক ঠোঁটের দিকে তাকাতেই থমকে গেল আর বলল, শিট। চোখের কোণে পানি জমেছে। সে নিজের ঠোঁটে হাত দিতে গেলেই জাঙ্কুক আটকে দিয়ে বলে, সরি 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 হানিবি। জাঙ্কুকের হাতের বাঁধন আলগা হতে আয়নার দিকে তাকায়। নিজের রক্তাক্ত ঠোঁট জোড়া পরিলক্ষিত হতেই আটকে উঠে। জাঙ্কুক হতাশায় নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ আগে সে নিজের মধ্যেই ছিল না যেন। একটা টিস্যু নিয়ে ঠোঁটের রক্তগুলো মুছে নিল। জাঙ্কুক আবারও বলতে লাগলো, সরি হানিবি, আমি ইচ্ছে করে তোমার ঠোঁটগুলো। পুনরায় চিরুনিটা হাতে নিয়ে জাঙ্কুকের দিকে না তাকিয়ে বলো, আপনি এরকমটা করে কি মজা পান আমি বুঝি না। অদ্ভুত মানুষ আপনি। জাঙ্কুক এক্সপ্লেন করার মতো ভাষা খুঁজে পেল না। শুধু বিড়বিড় করে বলো, ফিলিংসগুলো ভাষায় প্রকাশ করার মতো নয় হানিবি। 2 সপ্তাহ কেটে গেছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে নরম ছায়া ফেলেছে রুমের ফ্লোরে। এখন 7 মাসের গর্ভবতী। শরীরের ভার ও ক্লান্তি নিত্যসঙ্গী হয়ে উঠলেও নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণের অস্তিত্বটার জন্য দিনগুলো সহ্য করে যাচ্ছে। সারাটা দিন নিজের রুমেই কাটিয়েছে। কখনো জানালার পাশে বসে বাবা মায়ের কথা ভেবে নিঃশ্বাস ফেলেছে, কখনো বা বিছানায় হেলান দিয়ে ইউটিউবের ফিডে স্ক্রল করেছে। শরীর আগের তুলনায় ভারী হয়ে এসেছে। 7 মাসের পেট নিয়ে আগের মতো আর স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করতে পারে না। আজকে বাড়িতে সে দাদুমণি আর জিন ছাড়া কেউ নেই। জাঙ্কুক খুব সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে বাকিদের সাথে অফিসে গেছে। কাজল বোনের অসুস্থতার কথা শুনে 2 দিন আগে বোনের বাড়িতে ছুটে গেছেন। রোজ এখনও ভার্সিটি থেকে ফেরেনি। বিকেলের দিকে একটু হাঁটার উদ্দেশ্যে ধীর পায়ে সিঁড়ি ডিঙিয়ে ড্রয়িং রুমে আসতেই থমকে দাঁড়ালো। জিন সোফায় বসে আছেন, মাথা হেলানো, চোখ আধ বোঝা, যেন ঝিমোচ্ছেন। তার ঠোঁটের ফাঁক থেকে অদ্ভুত গঙ্গানির শব্দ ভেসে আসছে। কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কোনো কালেই সহজ ছিল না। তবুও শাশুড়িকে এই অবস্থা দেখে তার মনের ভেতর অজানা দুশ্চিন্তারা খচখচ করতে লাগলো। একটু সাহস সঞ্চয় করে হাত বাড়ালো জিনের দিকে। কপালে হাত রাখতে আটকে উঠল। শরীরের তাপমাত্রা বেশ গরম। তৎক্ষণাৎ বুঝে যায় জ্বর এসেছে। এক মুহূর্তের জন্য দোটানায় পড়লো, সেবা করবে নাকি তার আচরণের কথা মনে করে দূরে সরে যাবে। মনে পড়ে যায় তার বাবা মায়ের সাথে করা জিনের খারাপ ব্যবহারের কথা।
তে সেগুলো মনে করে এড়িয়ে যেতে চাইল, কিন্তু তার ভেতরে জন্ম নেওয়া সুপ্ত মাতৃত্ববোধ তাকে এড়িয়ে যেতে দিল না। তে ধীরে ধীরে জিনের পাশে বসলো, কণ্ঠে অচেনা কোমলতা ফুটিয়ে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর এলো না। তে বুঝতে পারলো সে উত্তর দেওয়ার মতো অবস্থাতেই নেই। তে উঠে সোজা কিচেনে এসে দেখে সেখানে কেউ নেই। সার্ভেন্টরা এই সময়টাতে সাধারণত বিশ্রাম নেয়, কারণ রাত নামতেই তারা ডিনার রেডি করার প্রস্তুতি নেবে। তে একটা শ্বাস ফেলে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে আবারও শাশুড়ির নিকট চলে এলো। আলতো করে জিনকে জাগিয়ে পানি খাওয়ালো, তারপর তোয়ালে ভিজিয়ে এনে কপালে জলপট্টি দিয়ে দিল। কিছুক্ষণ পরপরই তোয়ালেটা পানি দিয়ে ভিজিয়ে এনে বদলে দিল। মুহূর্ত কয়েক পর জিনের আধা খোলা চোখে তেকে দেখে নিল। হয়তো অবাক হয়েছিলেন, যে মেয়েকে তিনি কখনোই মন থেকে গ্রহণ করেননি, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য আর তিরস্কার করে গেছেন, সেই মেয়ে আজ তার পাশে বসে সেবা করছে। জিন হয়তো কিছু বলতে চাইল, কিন্তু ক্লান্ত শরীর তাকে কিছু বলার সুযোগই দিল না। তে পাশে বসে রইল, বারবার নিজের হাত দিয়ে কপালে ঘাম মুছে দিল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, আম্মা দুপুরে কিছু খেয়েছিলেন? জিন না বোধক মাথা নাড়ল। তে ধীর পায়ে আবারও কিচেনে এলো, কিন্তু সে তো রান্নাবান্নার কিছুই জানে না। সে হাতে থাকা ফোনটা একটা ভিডিও অন করলো, তারপর সেটা ফলো করে চিকেন স্যুপ বানানোর চেষ্টা করতে লাগলো। পেট বড় হয়ে আসায় কাজ করা সহজ ছিল না, তবুও যতটুকু সম্ভব ধৈর্য ধরে করলো সবটা। তে বেশ কয়েকবার জাঙ্কুকে কল করে খবরটা জানাতে চেয়েছে, কিন্তু জাঙ্কুক হয়তো ব্যস্ত আছে, সেই জন্য কল রিসিভ করেনি। তে একটা বাটিতে স্যুপটুকু ঢেলে জিনের সামনে এসে বসলো, তারপর আস্তে ধীরে খাওয়ানোর চেষ্টা করলো। জিন দুর্বলভাবে কয়েক চুমুক খেলেন। সকাল থেকেই জিনের শরীর খারাপ লাগছিল। সে লাঞ্চ করার উদ্দেশ্যে কিচেনের দিকে যেতেই তার শরীর একদম ভেঙে পড়ে। শরীরটা এতটাই দুর্বল লাগছিল যে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার সাহসটুকুও করেননি। তে পাশে বসে মনে মনে ভাবলো, মানুষ যতই বিরাট পোষণ করুক না কেন, একজন আদর্শ মানুষ কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না। তাছাড়া সে তার ছেলের বউ, সেই হিসেবে শাশুড়ি যেমনই হোক না কেন, শাশুড়ির সেবা করা তের দায়িত্বের মধ্যে পড়ে।